নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত প্রশ্ন উত্তরে রাষ্ট্রবিজ্ঞান চর্চায়। আমরা আজকে আলোচনা করব সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন অ্যান্ড পলিটিক্স এর ওপর। আমাদের মধ্যে আমরা আজকে পেয়েছি ডক্টর তুলসী কুমার দাস মহাশয়কে। স্যার হচ্ছেন প্রফেসর, ডিপার্টমেন্ট অফ সোশ্যাল ওয়ার্ক, শাহজালাল ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, বাংলাদেশ। স্যারকে আমাদের এই অনুষ্ঠানে স্বাগত জানাই। আমি স্যার বেশি কথা না বলে আমরা আজকের যে আলোচ্য বিষয় সেই বিষয় নিয়ে আমরা আলোচনা শুরু করি। আমার স্যার প্রথমেই আপনার কাছে যে প্রশ্নটা থাকবে আর কি, সেটা হচ্ছে যে স্যার, এই যে সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন অ্যান্ড পলিটিক্স এর কথা আমরা বলছি, তো আমরা জানি যে সোশ্যাল স্ট্র্যাটিফিকেশনের বিভিন্ন কিন্তু থিওরিটিক্যাল অ্যাসপেক্টস আছে। স্যার, আপনি যদি একটু ওই থিওরিটিক্যাল অ্যাসপেক্ট গুলো সম্পর্কে আপনি যদি একটু বলেন। অনেক ধন্যবাদ দীপ্তানু বাবু। আপনাদের সবাইকে নমস্কার জানাচ্ছি এবং আমি স্ট্র্যাটিফিকেশন অ্যান্ড পলিটিক্স, স্ট্র্যাটিফিকেশনের থিওরি, এগুলো নিয়ে কিছু বলার চেষ্টা করছি। আসলে স্ট্র্যাটিফিকেশনের থিওরি বলার আগে আমাদেরকে অবশ্যই একটা বিষয় একটু আলাপ করতে হবে যে স্ট্র্যাটিফিকেশন বা সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন বলতে আমরা কি বুঝি। আসলে এটাকে বাংলায় বলে সামাজিক স্তরবিন্যাস। সোসাইটি বা সমাজ আমরা যেটাকে বলি, সমাজ কিন্তু সবসময় নানা ভাগে বিভক্ত, এবং এই যে বিভক্তি, এই বিভক্তি বিভিন্ন কনটেক্সটে তৈরি হয় এবং বিভিন্ন এলিমেন্টস এর উপরে, বিভিন্ন উপাদানের উপরে ভিত্তি করে কিন্তু সোসাইটিতে এই ধরনের আনইকুয়াল রিলেশনশিপ তৈরি হয়। তো সেই যে মানুষের সঙ্গে মানুষের যে পার্থক্য নানাভাবে, নানা ফর্মে, নানা নেচারের, সেটাকেই কিন্তু সামাজিক স্তরবিন্যাস বলে। এ সম্পর্কে নানা সমাজবিজ্ঞানী নানা ধরনের সংজ্ঞা দিয়েছেন, কিন্তু আমি এগুলোতে যাচ্ছি না। আমি সাধারণভাবে সামাজিক স্তরবিন্যাস বলতে আমরা যেটা বুঝি সেইটা আমি আপনাদেরকে বলার চেষ্টা করছি। সেটা হলো যে সমাজ যে স্তরে স্তরে বিভক্ত, ব্যক্তির সঙ্গে ব্যক্তির পার্থক্য, দলের সাথে দলের পার্থক্য, সমষ্টির সাথে সমষ্টির পার্থক্য, তাই না? এই যে বিভিন্ন ধরনের পার্থক্য, যেটাকে আমরা বলি মাল্টি ডাইমেনশনাল অ্যান্ড মাল্টিফেরিয়াস যে ডিভিশন among the people living in a society, সেটাকেই আমরা সামাজিক স্তরবিন্যাস বলি। কোনো সময় দেখবেন সামাজিক স্তরবিন্যাস তৈরি হয় অন দি বেসিস অফ একাডেমিক কোয়ালিফিকেশন। কোনো সময় দেখবেন সামাজিক স্তরবিন্যাস তৈরি হয় অন দি বেসিস অফ পজিশন, সোশ্যাল পজিশন অফ দি পিপল। কোনো সময় স্ট্যাটাসের উপরে ভিত্তি করে, কোনো সময় এজের উপরে ভিত্তি করে, কোনো সময় সেক্সের উপরে ভিত্তি করে, কোনো সময় পাওয়ারের উপরে ভিত্তি করে, কোনো সময় অথরিটির উপরে ভিত্তি করে, নানা ডাইমেনশন আছে। তার মানে সোসাইটি আসলে নানাভাবে সোসাইটির ভিতরে বিভক্তি আছে, এবং এই বিভক্তি বা এই যে স্তরে স্তরে বিভক্ত আমাদের সমাজ, সেই বিভক্তিকেই আসলে সামাজিক স্তরবিন্যাস বলে। আমরা যখন সামাজিক স্তরবিন্যাসের তত্ত্ব নিয়ে কথা বলি, তখন মূলত দুটো তত্ত্ব নিয়ে বেশি কথা বলি। তত্ত্ব কিন্তু আরো আছে, কিন্তু দুটো আসলে ফান্ডামেন্টাল তত্ত্ব আছে। একটাকে আমরা বলি কনফ্লিক্ট থিওরি, আপনারা সবাই জানেন, যেটাকে দ্বান্দ্বিক তত্ত্ব বলে, যে তত্ত্বটা কার্ল মার্কস দিয়েছিলেন। সেটা সামাজিক স্তরবিন্যাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা থিওরি। আর একটা থিওরি আছে যেটাকে আমরা বলি ফাংশনালিস্ট থিওরি। হ্যাঁ, এটাকে বাংলায় কিভাবে বলবো আমি জানি না, মানে কার্যক্রম ভিত্তিক তত্ত্ব বলা যেতে পারে, হয়তোবা ইংরেজিতেই বলে বেশি ফাংশনালিস্ট থিওরি। তো দুটো ফান্ডামেন্টাল থিওরি দিয়ে কিন্তু আমরা সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন বিশ্লেষণ করতে পারি। প্রথম থিওরিটা আমরা সবাই জানি, কার্ল মার্কসের যে অত্যন্ত বিখ্যাত থিওরি, কনফ্লিক্ট থিওরি, বা আরো নানাভাবে নামে এটা বলা হয়েছে, হিস্টোরিক্যাল ম্যাটেরিয়ালিজম আর হোয়াট এভার, নানা ধরনের নাম দেওয়া হয়েছে। এটার মূল বিষয়টা কি, আমি কিন্তু ডিটেলস বলতে গেলে আধা ঘন্টার মধ্যে পারবো না, আমি কিন্তু মূল বিষয়টা আমি ফোকাস করতে চাই। আমরা যখন বলি সামাজিক স্তরবিন্যাসের কনফ্লিক্ট থিওরি বা কনফ্লিক্ট থিওরি দিয়ে সামাজিক স্তরবিন্যাস আমরা কিভাবে বিশ্লেষণ করতে পারি, তখন কার্ল মার্কস একটা কথা বলেছেন, এটা মানে সারা পৃথিবীতে খুব বিখ্যাত হয়েছে। সেটা কি, উনি বলেছেন যে আসলে আমাদের সমাজ সুস্পষ্টভাবে দুটো ভাগে ভাগ হয়ে গেছে, এবং একটা ভাগের নাম উনি দিয়েছেন যে এরা বুর্জুয়া, যাদের কাছে ক্যাপিটাল আছে তাদেরকে ক্যাপিটালিস্টও বলা হয়, যাদেরকে রিচ ক্লাস বলে। আরেকটা ভাগকে তিনি নাম দিয়েছেন ওয়ার্কিং ক্লাস, প্রোলেতারিয়েট। ওনার ভাষায়, ওনার ল্যাঙ্গুয়েজে তারা হচ্ছে প্রোলেতারিয়েট। তো তারা আরেকটা শ্রেণী সমাজে।
এই দুটো প্রমিনেন্ট সোসাইটি, প্রমিনেন্ট ক্লাসের কথা তিনি বলেছেন, দুটো বিভক্তির কথা বলেছেন, সমাজে এই দুটো স্তরের কথা বলেছেন। একটা স্তর তৈরি হয়েছে ধনী মানুষের দ্বারা, যাদেরকে ক্যাপিটালিস্ট বলা হচ্ছে, যাদেরকে বুর্জুয়া বলা হচ্ছে। আর একটা স্তর তৈরি হয়েছে শ্রমিক শ্রেণী দ্বারা, যাদেরকে বলা হচ্ছে তারা প্রোলেতারিয়াস, তারা শ্রমিক শ্রেণী, তারা গরিব মানুষ। এই দুটো শ্রেণীর কথা বলা হয়েছে। এবং উনি বলেছেন যে এই কোন সোসাইটি নাই যে সোসাইটিতে এই দুটো শ্রেণী নাই, প্রত্যেকটা সোসাইটিতে এই দুটো শ্রেণী আছে। এবং এই শ্রেণী দুটো কিভাবে তৈরি হয় উনি বলেছেন, মিনস অফ প্রোডাকশন যাদের হাতে, উৎপাদনের যন্ত্রপাতি যাদের হাতে, তারা আসলে ক্যাপিটালিস্ট সোসাইটি তৈরি করে, বুর্জুয়া সোসাইটি তৈরি করে। তারা ক্যাপিটালকে অ্যাকুমুলেট করে তারা ভোগ করে। এটা তাদের মূল উদ্দেশ্যটা হচ্ছে ক্যাপিটালকে অ্যাকুমুলেট করা। এবং তারা এই ক্যাপিটালকে কিভাবে অ্যাকুমুলেট করে? তারা ক্যাপিটালকে অ্যাকুমুলেট করে শ্রমিক শ্রেণীকে শোষণ করে। শ্রমিক শোষণকে কিভাবে শোষণ করে? শ্রমিকরা যখন কলে কারখানা ফ্যাক্টরিতে কাজ করে, তাদের শ্রমের বিনিময়ে কিন্তু উৎপাদন হয় এবং সেই উৎপাদিত পণ্যটা মার্কেটে বিক্রি হয়। তার পুরো ইন্টারেস্টটা চলে যায় এই ক্যাপিটালিস্ট শ্রেণী বা বুর্জুয়া শ্রেণীর হাতে। আর যারা তাদের শ্রম দিয়ে, তাদের কায়িক শ্রম দিয়ে এই উৎপাদন করেছে বা উৎপাদিত পণ্যটা তৈরি করেছে, এবং তার যে বাজার মূল্য বা তার যে বেনিফিট, তার যে ইন্টারেস্ট, সেই জিনিসটা তারা কোনোভাবেই ভোগ করতে পারে না। তারা চলে যায় এই যে ফ্যাক্টরির যারা মালিক, হ্যাঁ, তাদের হাতে, এই ক্যাপিটালিস্টদের হাতে চলে যায়। কিন্তু তিনি বলছেন আসলে এই ইন্টারেস্টটা, এই পণ্যের যে ইন্টারেস্ট, সেই ইন্টারেস্টটা যাওয়া উচিত আসলে শ্রমিক শ্রেণীর হাতে। যেহেতু শ্রমিক শ্রেণীর হাতে যায় না, শ্রমিকরা সব সময় ডিপ্রাইভড হয়, এক্সপ্লয়েটেড হয়, এবং এট দি স্টেট অফ এক্সপ্লয়টেশন লাভবান করা হয় ক্যাপিটালিস্ট শ্রেণী, বুর্জুয়া শ্রেণী, ধনী শ্রেণী লাভবান হয়। এইভাবে সোসাইটিতে বিভক্তিটা থাকে, যে বিভক্তিটা হয়ে আসে, ভবিষ্যতেও থাকবে। এই দুটো বিভক্তি, এটাকে আমরা ক্লাস ডিভিশনও বলতে পারি। এটা হচ্ছে মূল বিষয়, সামাজিক স্তরবিন্যাসের মূল বিষয়। তিনি সামাজিক স্তরবিন্যাসকে বিশ্লেষণ করেছেন শ্রেণী দিয়ে, একটা বুর্জুয়া শ্রেণী আর একটা হলো শ্রমিক শ্রেণী। এই দুটো শ্রেণী দিয়ে তিনি দেখিয়েছেন প্রত্যেকটা সোসাইটিতে এই সামাজিক স্তরবিন্যাস কিন্তু আছে। এটা হচ্ছে ফান্ডামেন্টাল একটা থিওরি, যেটাকে আমরা কনফ্লিক্ট থিওরি বলি, সেটা কার্ল মার্কসের দেওয়া, এবং এই থিওরি দ্বারা আমরা সামাজিক স্তরবিন্যাস বিশ্লেষণ করতে পারি। আরেকটা ফান্ডামেন্টাল থিওরি, যেটাকে আমরা বলি ফাংশনালিস্ট থিওরি। ফাংশনালিস্ট থিওরি নানাজন নানাভাবে কথা বলেছেন ফাংশনালিস্ট থিওরি নিয়ে। আপনারা সবাই জানেন যে এমিল দুর্খেইম, তিনি খুব নামকরা ফাংশনালিস্ট। ট্যালকট পারসন নামকরা ফাংশনালিস্ট। কিংসলে ডেভিস নামকরা ফাংশনালিস্ট। আরো প্রচুর ফাংশনালিস্ট অ্যাপ্রোচের উপরে প্রচুর কথা হয়েছে, এবং সমাজ বিজ্ঞানীরা অ্যাক্রস দি ওয়ার্ল্ড কথা বলেছেন। এটার মূল উদ্দেশ্যটা, এর মূল বক্তব্যটা কি? ফাংশনালিস্ট থিওরি বলছে যে আসলে সোসাইটিতে যে ডিভিশন আছে, এটা হলো ফাংশনাল। সোসাইটিতে স্তরবিন্যাসটা অনিবার্য, মানুষে প্রভেদটা অনিবার্য, ন্যাচারাল। গ্রুপে প্রভেদটা, পার্থক্যটা ন্যাচারাল, অনিবার্য, এটাকে ঠেকানো যাবে না। এবং এটা সোসাইটির প্রয়োজনে দরকার। ফাংশনিস্টরা বলছে এটা সোসাইটির প্রয়োজনে দরকার। কারণটা হলো সব মানুষ একরকম কাজ করতে পারবে না। একজন মানুষ তার যোগ্যতা অনুযায়ী, তার কোয়ালিফিকেশন অনুযায়ী, তার স্কিল অনুযায়ী, তার দক্ষতা অনুযায়ী কাজ করবে। যখন একজন মানুষ তার দক্ষতা অনুযায়ী, তার যোগ্যতা অনুযায়ী, তার কোয়ালিফিকেশন অনুযায়ী, তার মেরিট অনুযায়ী কাজ করবে, তখন সোসাইটিতে বিভক্তি হতে বাধ্য, বিভক্ত হবেই সোসাইটি। হ্যাঁ, যার একটু বেশি স্কিল আছে সে সোসাইটিতে বেশি স্ট্যাটাস পাবে, যার কোয়ালিফিকেশন বেশি সোসাইটিতে তার একটু মর্যাদা সোসাইটিতে বেশি হবে, সে পারিশ্রমিক বেশি পাবে। ঠিক আছে? তো এইভাবে সোসাইটি আসলে এক ধরনের ইকুইলিব্রিয়াম সিস্টেম তৈরি করে, ভারসাম্যমূলক অবস্থা তৈরি করে। আমি একজন টিচার, আমি টিচ করি, ঠিক আছে, আমি টিচিং করে আমার লাইভলিহুড করি। আরেকজন হচ্ছে ইঞ্জিনিয়ার, তার ইঞ্জিনিয়ারিং প্রফেশনে তার যে কার্যক্রম সেটা পারফর্ম করে সে লাইভলিহুড লিড করে। আরেকজন ডক্টর, তার যে জব ডেসক্রিপশন অনুযায়ী সেই জব ডেসক্রিপশন সে পারফর্ম করে সোসাইটিতে কন্ট্রিবিউট করে। এইভাবে প্রত্যেকটা মানুষ তার যোগ্যতা অনুযায়ী, তার কোয়ালিফিকেশন অনুযায়ী, তার দক্ষতা অনুযায়ী, তার মেধা অনুযায়ী সোসাইটিতে কন্ট্রিবিউট করে, এবং এইভাবে সোসাইটিটা টিকে থাকে। সোসাইটিতে একটা ব্যালেন্স, একটা ভারসাম্য, যেটাকে বলা হয়েছে ইকুইলিব্রিয়াম, কোট আনকোট ইকুইলিব্রিয়াম তৈরি হয়। এবং এটা অনিবার্য। এই ইকুইলিব্রিয়ামটা যদি সোসাইটিতে তৈরি না হয়, তাহলে সোসাইটি উইল কলাপস, সোসাইটি ভেঙে পড়বে।
সেই জন্য সোসাইটিতে বিভক্তি দরকার, সোসাইটিতে স্তরবিন্যাস দরকার, সোসাইটিতে মানুষের সঙ্গে মানুষের পার্থক্য দরকার, এটা ফাংশনালিস্টরা বলেন। এবং যেমন কিংসলে ডেভিস বলেছেন এটা অনিবার্য, এটা কেউ প্রতিরোধ করতে পারবে না। কি বলে টেলকট পার্সন বলেছেন যে হ্যাঁ নিও ফাংশনালিস্ট হিসাবে টেলকট পার্সনের নাম আছে, উনি বলেছেন যে আসলে মানুষ চিন্তা করে এই কাজটা করলে সে উপরে যেতে পারবে, তার এই কাজটা করা উচিত, তার স্ট্যাটাসটা বাড়বে এই কাজটা করলে, এই কাজটা করা উচিত, অমুক এই কাজটা করে এই জন্য তার স্ট্যাটাস সোসাইটিতে খুব বেশি, আমি ওই স্ট্যাটাসটা ধরবো, তাহলে আমাকে পরিশ্রম করতে হবে, আমাকে কোয়ালিফাই করতে হবে, আমার দক্ষতা অর্জন করতে হবে। কাজেই দিস ইজ ভেরি ন্যাচারাল এবং এটা সোসাইটির হওয়া দরকার। নইলে সোসাইটি যদি সব মানুষ একরকম কাজ করে, সব রকমের সব মানুষের যদি মর্যাদা এক হয়, একই ধরনের স্ট্যাটাস হয়, তাহলে সোসাইটিতে আসলে যেগুলো নিম্ন শ্রেণীর কাজ সেগুলো কেউ করতে চাইবে না, সোসাইটি উইল আলটিমেটলি কলাপস। সে ফর এক্সাম্পল ক্লিনারের কাজ কি? ক্লিনারের কাজ করলে ঝাড়ু দেয়া, সুইপার সে ঝাড়ু দেয়, ঠিক আছে, এখন তাকে আমরা যদি বলি সব সমান হয়ে যাবে, তাহলে কেউ সুইপারের কাজ করতে চাইবে না, এটা ফাংশনালিস্টরা বলছেন। তাহলে সুইপারের কাজ কেউ করতে চাইবে না, তো সুইপারের কাজ যদি কেউ করতে না চায় তাহলে সুইপিংটা কে করবে? দেয়ার ইজ নোবডি। ফাংশনালিস্টরা বলছে সেই জন্য সুইপারের যে ফাংশন সেটা অবশ্যই দরকার, সোসাইটিতে এই কন্ট্রিবিউশনটা খুব প্রয়োজন, ঠিক আছে। আবার যে ইঞ্জিনিয়ার সে যদি ডাক্তারের কাজ করে, সবাই যদি ডাক্তারের কাজ করলে ইঞ্জিনিয়ারিং কাজটা কে করবে? এইভাবে তারা বলছে প্রত্যেকটা প্রফেশনের প্রয়োজন আছে, প্রত্যেকটা প্রফেশনের প্রয়োজন আছে, এবং এই প্রফেশন যেহেতু ডাইভার্স সেই জন্য সোসাইটিতে এইরকম স্তরে স্তরে বিন্যাস হয়ে যাবে, বিভক্তি হয়ে যাবে, এটা কেউ ঠেকাতে পারবেন। এটা হচ্ছে ফাংশনালিস্টদের বক্তব্য। তাহলে দুটো আমি ফান্ডামেন্টাল থিওরির কথা বললাম। ম্যাক্স ওয়েবার একটা কথা বলেছেন, ম্যাক্স ওয়েবার কিন্তু একটা বিশাল বিশ্লেষণ আছে সোশ্যাল স্ট্র্যাটিফিকেশনের উপরে। তিনি বলেছেন মার্কস তো ঠিক বলেছেন, কিন্তু মার্কসের আইডিয়াটা এক্সটেন্ড করা দরকার। তিনি বলেছেন আমরা স্তরবিন্যাসের কথা বলে শুধুমাত্র ক্লাসের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না, ক্লাসের বাইরে নানা ধরনের স্ট্র্যাটিফিকেশন আছে, নানা মানুষের, আমি বুর্জোয়া, ও হলো শ্রমিক, ও হলো প্রোলেতারিয়েট, শুধু এইভাবে সোসাইটি বিভক্ত হয় না। আমার যখন কোয়ালিফিকেশন বেড়ে যায় তখন আমি সোসাইটিতে স্ট্যাটাস বেশি নিয়ে বাস করি, তখন আমি নাইদার বুর্জোয়া নর শ্রমিক, কিন্তু আমি সোসাইটিতে একটা ক্লাস তৈরি করে ফেলছি। কাজেই এটা হলো মাল্টি ডাইমেনশনাল, মাল্টিফেরিয়াস, নট অনলি লিমিটেড উইদিন ক্লাস সিস্টেম। এটা কিন্তু ম্যাক্স ওয়েবার বলেছেন। কাজেই থিওরি কিন্তু অনেক আছে, কিন্তু দুটো থিওরি কিন্তু ফান্ডামেন্টাল, একটা হলো কনফ্লিক্ট থিওরি অফ স্ট্র্যাটিফিকেশন, আর একটা হলো ফাংশনালিস্ট থিওরি অফ স্ট্র্যাটিফিকেশন। আমার ধারণা আমি বোঝাতে পেরেছি। আপনি আমাকে এই প্রশ্নটি জিজ্ঞেস করেছিলেন থিওরিটিক্যাল অ্যাসপেক্ট, আমি দুটো থিওরিটিক্যাল অ্যাসপেক্ট মোটামুটি বলেছি। স্যার খুবই আপনি ভালোভাবে আমাদেরকে এটা বিশ্লেষণ করে দিলেন দুটো থিওরির মাধ্যমে এই বিষয়টাকে সোশ্যাল স্ট্র্যাটিফিকেশনের। এরপরে স্যার আমার নেক্সট প্রশ্ন আপনার কাছে যেটা থাকবে, যে আমরা যদি একটু স্ট্র্যাটিফিকেশনের যে ক্যারেক্টারিস্টিক্স যেগুলো সেগুলোর দিকে আমরা যদি একটু তাকিয়ে দেখি, তাহলে স্যার আপনি মানে সেই ক্যারেক্টারিস্টিক্স গুলোকে একটু যদি স্যার পয়েন্ট আউট করে দেন আমাদের দর্শকদের জন্য। থ্যাংক ইউ, আমি চেষ্টা করছি। আসলে আমি যখন স্তরবিন্যাসটা কি বোঝানোর চেষ্টা করছি বা বলার চেষ্টা করছি বা তত্ত্বগুলো বলার চেষ্টা করছি, তার ভিতরেই কিন্তু অনেক ক্যারেক্টারিস্টিক চলে আসছে। যেমন ধরেন আমি যখন বলবো সামাজিক স্তরবিন্যাসের বৈশিষ্ট্যগুলো কি, এক নম্বরই আমি বলতে চাই যে সামাজিক স্তরবিন্যাস হলো সোশ্যাল অ্যান্ড বায়োলজিক্যাল। এটা সামাজিক, আমরাই তৈরি করি, সমাজের মানুষ তৈরি করে বিভক্তি, এটা কিন্তু ঈশ্বর বা দেবতা বা ফেরেশতা এসে তৈরি করে না। আমাদের সোসাইটিতে আমরাই সামাজিক স্তরবিন্যাস তৈরি করি। ধরেন আপনি এমএ পাস করেছেন, আপনি ব্যাংকে চাকরি করেন, আপনার কিন্তু একটা স্ট্যাটাস হয়ে গেছে। হ্যাঁ, আপনার ভাই কিন্তু সে ফর এক্সাম্পল ফার্মার, উনি কিন্তু ফিল্ডে কাজ করেন, উনি কিন্তু ধান ফলান, ফসল ফলান, উনার কিন্তু আরেকটা স্ট্যাটাস, এখানে কিন্তু স্তরবিন্যাস হয়ে গেছে। তাহলে এই স্তরবিন্যাস কে করেছে? সোসাইটি করেছে। সেই জন্য এটাকে বলা হয় এটা সোশ্যাল। তার মানে ফার্স্ট ক্যারেক্টারিস্টিক হচ্ছে সামাজিক স্তরবিন্যাস কিন্তু সামাজিক, এটা হচ্ছে দিস ইজ সোশ্যাল, এটা হচ্ছে প্রধান ক্যারেক্টারিস্টিক্স, প্রধান বৈশিষ্ট্য। কিন্তু শুধুমাত্র সোশ্যাল বললে কিন্তু আমাদের হবে না, কারণ সামাজিক স্তরবিন্যাস যে মডার্ন সোসাইটিতে দেখা যায় এটা কিন্তু না। ফ্রম দি এনশিয়ান্ট সোসাইটি, ইউ লুক এট দি হান্টিং অ্যান্ড গ্যাদারিং সোসাইটি, তখন তো সামাজিক স্তরবিন্যাস ছিল, তখন ওয়েল ছিল না, এত মাল্টিফেরিয়াস প্রফেশন ছিল না, কিন্তু সামাজিক স্তরবিন্যাস ছিল। সে তখন কিরকম সামাজিক স্তরবিন্যাস ছিল? তখন বেশিরভাগ ছিল বায়োলজিক্যাল, যে সিনিয়র ইন টার্মস অফ এজ তার মর্যাদা ছিল বেশি, অথবা যে হান্টিং ভালো করতে পারতো, দক্ষতা ছিল, খুব ভালো শিকার করতে পারতো জন্তু জানোয়ার খাওয়ার জন্য, তার কিন্তু সে ডমিনেট করতো সোসাইটিতে, ওই গ্রুপে। তখন তো গ্রুপ ছিল, জুতোবদ্ধ গ্রুপ, একটা জায়গায় বসবাস করতো, তারপর একটা জায়গায় চলে যেত। তো যে ভালো দক্ষতা দেখাতে পারতো শিকার করার ক্ষেত্রে,
তার মর্যাদা ছিল একটু বেশি, আবার যে একটু দুর্বল তার মর্যাদা কম ছিল। আবার ইন টার্মস অফ সেক্স, হ্যাঁ, দেখা যাচ্ছে যে পুরুষরা ফাইট করছে অন্য গ্রুপের সাথে, হান্টিং এ চলে যাচ্ছে, তার মর্যাদা বেশি। আবার মহিলারা অতটা পাচ্ছে না, তারা হয়তো এগ্রিকালচার বা বিভিন্ন ধরনের কাজে তারা ইনভলভ হচ্ছে, তাদের মর্যাদা হয়তো একটু কম। সেজন্য শুধু যদি আমরা বলি যে সামাজিক স্তরবিন্যাস সামাজিক, এটাই প্রধান বৈশিষ্ট্য, একেবারেই বায়োলজিক্যাল না, তাহলে কিন্তু সঠিক হবে না। কারণ এনশিয়েন্ট সোসাইটিতেও সামাজিক স্তরবিন্যাস ছিল, তখন এত মাল্টিফেরিয়াস প্রফেশন ছিল না, কিন্তু সামাজিক স্তরবিন্যাস হলো ইন টার্মস অফ এজ, ইন টার্মস অফ স্কিল, ঠিক আছে, যে সিনিয়র ছিল তার একটু মর্যাদা বেশি ছিল, হ্যাঁ, ইন টার্মস অফ সেক্স পুরুষ মহিলা এই ধরনের বিভক্তি ছিল। কাজেই এটা সোশ্যাল অ্যাজ ওয়েল অ্যাজ বায়োলজিক্যাল। আর দ্বিতীয় যদি আমি বলি যে দ্বিতীয়টা কিরকম, কি বৈশিষ্ট্য, এটা হচ্ছে এনশিয়েন্ট সামাজিক স্তরবিন্যাসটা একবারে প্রাচীন প্রথা, প্রাচীন একদম। সোসাইটি যখন তৈরি হয়েছে তখন থেকে সোসাইটি আস্তে আস্তে এভলভ করা শুরু করেছে, তখনই সামাজিক স্তরবিন্যাস শুরু হয়েছে। এটা আরেকটা বৈশিষ্ট্য। এমন কোন সোসাইটি নাই পৃথিবীতে, ছিল না, নাই, এখন ভবিষ্যতেও থাকবে না, যেখানে কোনো স্তরবিন্যাস থাকবে না। আপনারা যখন কথা বলেন যে সোশ্যালিস্টিক সোসাইটি বা কমিউনিস্ট সোসাইটি, সোশ্যালিস্টিক সোসাইটি আমরা দেখেছি পূর্বতন সোভিয়েত ইউনিয়নে, সেখানে কিন্তু ক্লাসলেস সোসাইটি তৈরি করা যায়নি। মার্কসের একটা সুন্দর ড্রিম ছিল, হ্যাঁ, সেইটা একটা ক্লাসলেস সোসাইটি। এইটা হয়তো এক ধরনের ইউটোপিয়া। উনি হয়তো একটা চিন্তা করেছেন একটা এক্সপ্লয়টেশন ফ্রি সোসাইটি। ইটস এ ভেরি নোবেল থট, নো ডাউট, বাট ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু অ্যাচিভ, ভেরি ভেরি ডিফিকাল্ট। এবং এটা সারা পৃথিবীতে প্রচুর প্রমাণ আছে, যেখানে যেখানে সোশ্যালিস্টিক স্টেট ম্যাটেরিয়ালিস্টিক বা ম্যাটেরিয়ালাইজ করা হয়েছে, সেখানে কিন্তু ক্লাসলেস সোসাইটি তৈরি করা যায়নি। লুক এট মানে এক্স সোভিয়েত ইউনিয়ন, লুক এট কিউবা, লুক এট ভিয়েতনাম, ক্লাসলেস সোসাইটি কিন্তু তৈরি করা সম্ভব না। এইটা ইট ইজ ইনফ্যাক্ট ড্রিম, বা ইট ইজ এক ধরনের ইউটোপিয়া। তো কাজেই এটা এনশিয়েন্ট, এটা 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 আরেকটা ক্যারেক্টারিস্টিক্স, ইট ইজ ইউনিভার্সাল, এটা হচ্ছে সর্বজনীন। আমি যেটা বললাম, সব ধরনের সোসাইটিতে, সব ধরনের গ্রুপে, সব ধরনের কমিউনিটিতে সামাজিক স্তরবিন্যাস আছে। তো এটা ইট ইজ ইউনিভার্সাল, এটা আরেকটা বৈশিষ্ট্য। আবার এটার ফর্মটা কিন্তু ইউনিল্যাটারাল না। এটা যেরকম আমি বললাম, যখন আমি কনফ্লিক্ট থিওরি ব্যাখ্যা করছিলাম, যে বলেছি যে বুর্জোয়া এবং প্রোলেতারিয়েট, এরকম কিন্তু না, এটা ডাইভার্স ফর্ম। এই যে স্তরবিন্যাসটা, এটার ফর্মটা কিন্তু মাল্টি ডাইমেনশনাল, মাল্টিফেরিয়াস, বিভিন্ন ধরনের স্তরবিন্যাস। লুক অ্যাট এ বিয়াটিলিও ফ্যামিলি, সেখানেও কিন্তু সামাজিক স্তরবিন্যাস আছে। আপনি যদি আপনার ফ্যামিলিতে দেখেন, সেখানেও একটা ক্লাসে, আপনারা ক্লাসে পড়ছেন, সেই ক্লাসের মধ্যেও কিন্তু নানা ধরনের স্তরবিন্যাস আছে। দেখবেন কেউ একটা গ্রুপের বিলং করে, আরেকজন আরেকটা বিলং করে, একজন মনে করে আমি একটু ভালো ছাত্র, একজন মনে করে এটা আমি একটু খারাপ ছাত্র, হ্যাঁ, একজন মনে করে পোশাকটা সফিস্টিকেটেড, আমার পোশাক, নানা ধরনের। তো এই জন্য এটা, এই সামাজিক স্তরবিন্যাস ফর্মটা কিন্তু ডাইভার্স। এটা আরেকটা বৈশিষ্ট্য। আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে এই যে স্তরবিন্যাস, এই স্তরবিন্যাসের একটা কনসিকুয়েন্স আছে। কিন্তু কনসিকুয়েন্সটা কি? সেটা হচ্ছে মানুষে মানুষে বৈষম্য, আনইকুয়াল রিলেশনস। ঠিক আছে, যেমন আমি পলিটিক্স করি না, আমি পলিটিক্যাল কোনো পজিশন পাই না। একজন মানুষ পলিটিক্স করে, সে পলিটিক্যাল পজিশন পাচ্ছে, তার কিন্তু দাম, তার মর্যাদা, তার পাওয়ার, তার সব ধরনের ক্ষমতা, মানি, সবকিছু আমার থেকে বেশি। এটা হলো কনসিকুয়েন্স, সামাজিক স্তরবিন্যাসের কনসিকুয়েন্স। তা সামাজিক স্তরবিন্যাসের কনসিকুয়েন্সই হচ্ছে যে এটা হচ্ছে কেউ ডিপ্রাইভ হচ্ছে তার প্রাপ্য থেকে, কেউ বেনিফিটেড হচ্ছে। এটা হলো কনসিকুয়েন্স। আনইকুয়াল যে সোসাইটি, স্ট্র্যাটিফাইড যে সোসাইটি, it produces unequal relationship and it makes people deprived and it makes people benefited. কাজেই সামাজিক স্তরবিন্যাসের ফলাফল হচ্ছে বৈষম্য। এই সমস্ত বৈশিষ্ট্যগুলোকে আমরা কিন্তু সাধারণত হাইলাইট করি যখন আমরা বলি সামাজিক স্তরবিন্যাসের বৈশিষ্ট্যগুলো কি। আশা করি বোঝাতে পেরেছি। আপনি স্যার যেটা বললেন যে সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন আমরা কিন্তু মানে এনশিয়েন্ট টাইম থেকে আমরা কিন্তু এটা দেখতে পাচ্ছি, এবং প্রায় সমস্ত সোসাইটিতেই আমরা কিন্তু সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন আমরা কিন্তু দেখতে পাই। এই কনটেক্সটে আমার যে প্রশ্নটা আপনার কাছে থাকবে এরপর, সেটা হচ্ছে যে হঠাৎ করে এই যে সোশ্যাল স্ট্র্যাটিফিকেশনের দরকার কি পড়লো, বা এটার যে মানে যদি আমরা মানে দেখি যে মানে এই স্ট্র্যাটিফিকেশনের অ্যাকচুয়ালি ফাংশনটা কি, সেটা যদি স্যার আপনি একটু বলেন।
হ্যাঁ, আসলে এটা ফাংশন হচ্ছে, এটা অনিবার্য, এটা দরকার পড়ার না, এটা একটা ন্যাচারালি হয়ে গেছে, এটা ন্যাচারালি। মানে যেমন এমিল দুর্গেইন বলেছেন যে এটা হচ্ছে ইট কামস ন্যাচারালি। যেমন হচ্ছে কারণটা কি, যেমন ফাংশনের কথা যখন আমরা বলবো, যে আমি কিছুক্ষণ আগে বলছিলাম এটার অন্যতম একটা ফাংশন কি, যে ইট পুশেস পিপল টু ওয়ার্ক হার্ড। যেমন আপনি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, আমি হয়তো এত দূর যেতে পারছি না, বা আপনি হচ্ছে একজন মিনিস্টার, সে ফর এক্সাম্পল, আমি যেতে পারছি না, আমি মনে করছি আমি পলিটিক্স করি, আমার আলটিমেট উদ্দেশ্য হচ্ছে আমি একজন মিনিস্টার হওয়া। হ্যাঁ, অথবা সোসাইটিতে আমরা দেখছি যে অমুক ইঞ্জিনিয়ার, অমুক ডক্টর, আমাদের সন্তানদেরকে বলছি, আমাদের ছাত্রদেরকে বলছি, দেখো তোমাদের কিন্তু ডাক্তার হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে। তার মানে ডাক্তার ইঞ্জিনিয়ার হতে হলে তোমাকে ইউ উইল হ্যাভ টু ওয়ার্ক হার্ড। তার মানে কি, এটার অন্যতম একটা ফাংশন হচ্ছে ইট মেক্স পিপল ওয়ার্ক হার্ড। এটা কিন্তু হতে হবে, কারণ দেখতে হবে যে ও অমুক তো টিচার হয়ে গেল, অমুক ইঞ্জিনিয়ার হয়ে গেল, আমাকে হতে হবে। তাহলে কি, আমাকে পুশ করে, আমাকে বাধ্য করে যে আই শুড ওয়ার্ক হার্ড, নইলে আমি ওইখানে যেতে পারবো না। এটা একটা ফাংশন। আরেকটা ফাংশন হচ্ছে এটা এলিটদেরকে সার্কুলেট করে, সমাজে যারা এলিট আছে তারা সার্কুলেট। আর আমাদের সোসাইটিটা এমন, সোসাইটি সবসময় ওয়ার্শিপ করে এলিটদেরকে। হ্যাঁ, সেলিব যারা খুবই বড় বড় সেলিব্রিটি, তাদেরকে আমরা বলি যে ও মা অমুক মিডিয়া সেলিব্রিটি, এই সেলিব্রিটি, সে সেলিব্রিটি। তার মানে কি, আমরা এক ধরনের ওয়ার্শিপ করি। তো আমরা সবাই মনে করি যে আমরা যদি এমন হতে পারতাম, আমরা চেষ্টা করে দেখি না, আমরা সবাই ট্রাই করি কিন্তু অন্যকে অনুসরণ করার, তাই না? এই যে সার্কুলেশন অফ এলিটস, সার্কুলেশন অফ এলিটের কারণে কি হয়, এটার ফাংশনটা হলো এই স্তরবিন্যাসের ফাংশনটা ইট সার্কুলেটস দ্য এলিটস। তাহলে কি, আমাদের নেক্সট জেনারেশন, আমাদের যে নতুন জেনারেশন, আমাদের পরবর্তী জেনারেশন, তারা এনকারেজড হয় টু বিকাম এলিট। অলরাইট, সেই জন্য এটার অন্যতম আরেকটা ফাংশন হচ্ছে টু এনকারেজ দি নিউ জেনারেশন টু বিকাম এলিট, টু ওয়ার্ক হার্ড, টু ক্যাচ ভেরি লুক্রেটিভ পজিশন ইন দি সোসাইটি। সেই জন্য এটা আরেকটা ফাংশন, যে ইট সার্কুলেটস দি এলিটস অ্যামং দি মেম্বার্স অফ দি সোসাইটি। আরেকটা ফাংশন আছে, যে যেমন ধরেন বলেন, ইট সার্ভস, স্তরবিন্যাসটা কি করে, মানুষের ইকোনমিক ফাংশনটা নিশ্চিত করে। ওই যে বললাম, ন্যাচারালি নানা ধরনের প্রফেশন চলে আসে সোসাইটিতে, এবং উইথ দি এভলিউশন অফ সোসাইটি আপনি দেখবেন নতুন নতুন প্রফেশন আসছে। ইন্টারনেটের বিপ্লব বা কম্পিউটারের বিপ্লব বা মোবাইলের বিপ্লব আমাদের সোসাইটিতে নতুন নতুন ফাংশন নিয়ে এসছে, নতুন নতুন প্রফেশন ইন্ট্রোডিউস করেছে, নতুন নতুন জব সৃষ্টি করেছে। যত জব সৃষ্টি হয়েছে, যত ফাংশন মাল্টিফেরিয়াস হয়েছে, সোসাইটিতে তত বিভক্তি, তত স্তর বেড়েছে। তাহলে কি, এটার অন্যতম আরেকটা ফাংশন হচ্ছে টু সার্ভ অ্যাজ ইকোনমিক ফাংশন। স্তরবিন্যাস কিন্তু মানুষকে পুশ করে টু বিকাম সামথিং, সো দ্যাট হি ক্যান অর শি ক্যান আর্ন সামথিং ফর হিমসেলফ, ফর হিজ অর হার ফ্যামিলি। সেই জন্য এর একটা ইকোনমিক ফাংশনস আছে, এর একটা ইকোনমিক ফাংশনস আছে। আরেকটা হচ্ছে সামাজিক স্তরবিন্যাস রিসোর্স যাতে ওয়েস্ট না হয় সেটাতে সাহায্য করে। কারণ হচ্ছে আমাদের সোসাইটিতে বেশিরভাগ সময় রিসোর্সের কনস্ট্রেইন থাকে, তো রিসোর্স তারা কনস্ট্রেইন করতে তাদেরকে মানুষ পছন্দ করে না। এবং একটা সময় হয় কি, এই রিসোর্সটাকে যাতে কেউ, একটা কালচার তৈরি হয় সোসাইটিতে, এবং এই ধরনের শিক্ষা আমরা সাধারণত ডিসিমিনেট করি যে ইউ শুড নট ওয়েস্ট রিসোর্স, রিসোর্স ইজ ভেরি প্রেশাস ইন দি সোসাইটি, নোবডি শুড বি ওয়েস্টিং রিসোর্সেস। তাহলে এটাও একটা ফাংশন, যে স্তরবিন্যাস যারা হাই সোসাইটিতে বিলং করে, তারা যদি ওয়েস্ট করে, তাহলে এটা বলা হয় যে তারা দে উইল কোলাপস ওয়ান ডে। আবার যারা লোয়ার সোসাইটি বিলং করে, তারা যদি ওয়েস্ট করে, তাদেরকে বলা হয় তোমরা কখনো উপরে যেতে পারবে না, কারণ তোমরা সবসময় ওয়েস্ট করো, রিসোর্স ওয়েস্ট করো। কাজে এটা একটা কালচার তৈরি করে। সেই কালচারটা কি, মানুষকে বোঝায়, মানুষকে মোটিভেট করে, দেখো তুমি যদি বড় হতে চাও, ইউ শুড নট ওয়েস্ট রিসোর্স। আবার বড় যারা হয়েছে, রিচ যারা হয়েছে, তাদেরকে বলে দেখো তুমি ধনী হয়েছো, কিন্তু তুমি যদি ধনী হয়ে রিসোর্স ওয়েস্ট করো, ওয়ান ডে তোমার পতন হবে। তাহলে কি, এটাও কিন্তু মানে ইনডিরেক্টলি রিসোর্স যাতে ওয়েস্ট না হয় সোসাইটিতে, সেজন্য সামাজিক স্তরবিন্যাস সাহায্য করে। আরেকটা আছে, এই যে মাল্টিফেরিয়াস ফাংশন এবং বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের ফাংশন পারফর্ম করে, এটাতে সোসাইটিতে এক ধরনের স্ট্যাবিলিটি নিয়ে আসে, যেটাকে আমরা বলছি ইকুইলিব্রিয়াম।
তাহলে সোসাইটিতে সামাজিক স্তরবিন্যাস কিন্তু সোসাইটিতে স্টেবিলিটি ডিটারমাইন করার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। নইলে যদি সবাই যদি সব একরকম ফাংশন করে, সবার স্ট্যাটাস যদি সেম হয়, সবার আর্নিং যদি সেম হয়, তাহলে সোসাইটি কিন্তু চলবে না। তাহলে দেখা যাবে আমাদের অনেক ফাংশনই কিন্তু আর পারফর্ম করার লোক পাওয়া যাবে না। সেই জন্য বিভিন্ন মানুষ তাদের যোগ্যতা, দক্ষতা এবং মেধা অনুযায়ী বিভিন্ন ধরনের ফাংশন তারা পারফর্ম করে, সেজন্য সোসাইটিতে স্টেবিলিটি থাকে। তাহলে সামাজিক স্তরবিন্যাস সোসাইটিতে স্থিরতা নিয়ে আসে, এটা আরেকটা ফাংশন। আর একটা কি হয়, আরেকটা হলো সোসাইটিতে সামাজিক স্তরবিন্যাস দেখিয়ে দেয় আমাদের পরবর্তী প্রজন্মকে, সকলকে, যে সোসাইটিতে শুধুমাত্র একটা প্রফেশন নাই, সোসাইটিতে ডাইভার্স প্রফেশন আছে। কাজেই মানুষ একটা না হলে আরেকটা, আমি একটা না, প্রত্যেকে ডাক্তার হতে হবে না, নাথিং অফ দ্যাট সর্ট। প্রত্যেকে ইঞ্জিনিয়ার হতে হবে, নাথিং অফ দ্যাট সর্ট। যে কোনো জায়গায় মানুষ এক্সেল করতে পারে, যে কোনো প্রফেশনে মানুষ এক্সেল করতে পারে, যে কোনো ফাংশনে মানুষ এক্সেল করতে পারে। তাহলে মানুষকে উদ্বুদ্ধ করে, দেখো তুমি ডাক্তার হতে পারোনি এজন্য তোমার সবকিছু নষ্ট হয়ে গেছে, এরকম ভাবার কোনো কারণ নাই। তোমার ডাক্তার হতে পারোনি, ইঞ্জিনিয়ার হতে পারোনি, তুমি আরেকটা কিছু হয়েছো। তুমি সমাজ সেবা করেও অনেক দূরে যেতে পারো, তুমি পলিটিক্স করেও অনেক দূরে যেতে পারো, তুমি সাংবাদিকতা করেও অনেক দূরে যেতে পারো। তাহলে সামাজিক স্তরবিন্যাস এইটা শেখায় আমাদেরকে যে দেখো তুমি কিন্তু অনেক কিছু করতে পারো, তোমাকে একটা প্রফেশনে স্টিক করে থাকার কোনো প্রয়োজন নেই। আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফাংশন আছে সামাজিক স্তরবিন্যাসের, সেটা কি, সেটা হচ্ছে সামাজিক নিয়ন্ত্রণ করে। সামাজিক নিয়ন্ত্রণ, যেমন ধরেন আমরা একটা পরিবারে বিলং করি, তাই না? তো সামাজিক আমাদের পরিবারের মধ্যেও স্তরবিন্যাস আছে। আমরা আমাদের বাবা মাকে সম্মান করি, শ্রদ্ধা করি, হ্যাঁ, আমরা মনে করি তাদের সম্মান করা উচিত, তারা অভিজ্ঞ এবং তাদের আমাদের জন্য তারা সবকিছু করে, তাই না? আমাদের জন্য তারা, আমাদের বড় করার জন্য তাদের সবকিছু করে। তো ওই ধরনের একটা স্তরবিন্যাস, যদিও এই স্তরবিন্যাস এক্সপ্লয়টেশনের কোনো ব্যাপার নেই, ডিপ্রাইভেশনের কোনো ব্যাপার নেই, কিন্তু একটা স্তরবিন্যাস আছে, একটা বিভক্তি আছে। আমরা উই আর নট অল দি সেম। তাহলে কি করে, আমরা বাবা মার ইনস্ট্রাকশন মেনে চলি, আমাদেরকে কন্ট্রোল করেন না, তাহলে আমাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য এক ধরনের ইনস্ট্রাকশন দেন। তাহলে এই সামাজিক এই যে স্তরবিন্যাসটা যদি না থাকতো, বাবা মাকে আমরা যদি সম্মান না করতাম, হ্যাঁ, তাদেরকে যদি আমরা শ্রদ্ধা না করতাম, তাহলে তাদের ইনস্ট্রাকশন আমরা শুনতাম না। তাহলে কি করতাম, আমাদের যা ইচ্ছা তাই করতাম, তাই না? সোসাইটিতে ওই রকম আছে, সোসাইটিতে ইনস্টিটিউশন আছে, নানা ধরনের আইন আছে, বিধি আছে, কানুন আছে, এগুলো দ্বারা কি করে আমাদের আচরণকে নিয়ন্ত্রণ করে, আমরা যা ইচ্ছা তাই করতে পারি না। তাহলে সামাজিক স্তরবিন্যাস কিভাবে আমাদের সাহায্য করে বা কিভাবে ফাংশনটা এখানে হয়, যেমন ল এনফোর্সিং এজেন্সি আছে, ল এনফোর্সিং এজেন্সি তারা একটা স্তরে, তারাও কিন্তু একটা সমাজের বিভক্তি, তারা পুলিশ, তাই না? আর আমরা হয়তো অন্য কিছু, আমরা শিক্ষক, আমরা কৃষক, আমরা ডাক্তার, আমরা ইঞ্জিনিয়ার, তাই না? আমরা যদি অন্য কিছু করি, এমন কিছু করি যেটা সোসাইটির জন্য ভালো হবে না, তাহলে ওরা এসে কিন্তু আমাদেরকে ধরে নিয়ে যাবে, আমাদেরকে পানিশমেন্ট দেবে। তাহলে কি হবে, এখানে একটা সামাজিক নিয়ন্ত্রণের ব্যাপার আছে। সামাজিক স্তরে সেই সামাজিক নিয়ন্ত্রণটা কিন্তু নিশ্চিত করে। সামাজিক নিয়ন্ত্রণ থাকতেই হবে, নইলে মানুষ কিন্তু এমন ভাবে আচরণ করবে যে আচরণ অন্যের জন্য খুবই হার্মফুল হবে, সোসাইটি কিন্তু কোলাপস করবে। তাহলে সামাজিক স্তরবিন্যাস অবশ্যই সমাজে সামাজিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে, এটা অন্যতম গুরুত্বপূর্ণ আরেকটা ফাংশন। তা আরেকটা ইফেক্ট আছে, এর একটা কন্ট্রোলিং ইফেক্ট আছে। কন্ট্রোলিং ইফেক্টটা কি, এই সামাজিক নিয়ন্ত্রণ নিশ্চিত করার কারণেই কিন্তু আমি কিছুক্ষণ আগে যেটা বললাম, সমাজে কেওয়াস হয় না, এনার্কি হয় না। যখন সমাজে কেওয়াস এবং এনার্কি হয়, যখন সমাজে বিপ্লব হয়, যখন মানুষ মানুষকে খুন করে, একে অপরকে ধ্বংস করে, তখন আমরা বলি যে সমাজে কোনো নিয়ন্ত্রণ নেই, সোশ্যাল কন্ট্রোল নাই, সোশ্যাল কন্ট্রোল নাই। তা এটাই প্রমাণ করে সামাজিক স্তরবিন্যাস যদি কার্যকর না হয় একটা সোসাইটিতে, তাহলে সোসাইটি উইল ফল ইনটু chaos, anarchy and destruction. These are the basic functions of social stratification. স্যার, আমরা এতক্ষণ সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন এর ক্যারেক্টারিস্টিক্স দেখলাম, বা সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন বলতে আমরা কি বুঝি সেটা বুঝবার চেষ্টা করলাম, এবং থিওরিটিক্যাল যে অ্যাসপেক্ট যেটা আছে সেটা আমরা আলোচনা করলাম। এরপরে স্যার আমি যে প্রশ্নটা আপনার কাছে রাখবো সেটা হচ্ছে যে আমাদের যে আজকের যে বিষয়, যে সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন এন্ড পলিটিক্স, স্যার এই যে সোশ্যাল স্ট্র্যাটিফিকেশনের সঙ্গে রাজনীতির কি সম্পর্ক, এইটা স্যার আপনি একটু যদি আলোচনা করেন। এটা আলোচনা করতে হলে আমাকে প্রথমে পলিটিক্সটা কি একটু বলতে হবে। আমি একটু অল্প কথাই বলবো পলিটিক্সটা কি। পলিটিক্সটা হচ্ছে আসলে ইট ইজ রিলেটেড টু মেনি থিংস, মেনি অ্যাসপেক্ট অফ আওয়ার সোসাইটি। Politics related to governance, politics related to power, politics related to authority,
পলিটিক্স রিলেটেড টু ইনইকুয়ালিটি, পলিটিক্স রিলেটেড টু ডিপ্রাইভেশন, পলিটিক্স রিলেটেড টু এক্সপ্লয়টেশন, এসবের সঙ্গে কিন্তু পলিটিক্স ইনভলভ। তা পলিটিক্স কি জন্য দরকার? কারণ আমাদের সোসাইটিতে ইনইকুয়ালিটি আছে, আমাদের সোসাইটিতে ডিপ্রাইভেশন আছে, আমাদের সোসাইটিতে এক্সপ্লয়টেশন আছে, আমাদের সোসাইটিতে সাপ্রেশন আছে, সেজন্য পলিটিক্স দরকার। পলিটিক্স আমাদের সোসাইটির অত্যন্ত দুটো গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আছে, একটা হলো কোঅপারেশন আর একটা হলো কনফ্লিক্ট। এটা অনিবার্য, সোসাইটিতে কোঅপারেশন এবং কনফ্লিক্ট কিন্তু অনিবার্য। এই কনফ্লিক্ট এবং কোঅপারেশন এই দুটোকে মিনিমাইজ করে সোসাইটিতে স্টেবিলিটি আনার জন্য পলিটিক্স দরকার। ইট ইজ এ নন ভায়োলেন্ট মেথড অফ কনফ্লিক্ট রেজলিউশন। আমরা যদি খুব প্রিসাইজ ওয়েতে বলি যে পলিটিক্স ইজ এ নন ভায়োলেন্ট মেথড অফ কনফ্লিক্ট রেজলিউশন। হ্যাঁ, তো এই যে আমাদের ভিতরে এগ্রিমেন্ট, ডিসএগ্রিমেন্ট, কনফ্লিক্ট, তাই না, কোঅপারেশন, এই সমস্ত জিনিসগুলোকে ব্যালেন্স করে হলে পলিটিক্স। পলিটিক্স নির্দিষ্ট করে, পলিটিক্স আমাদেরকে সাহায্য করে যাতে কোনো একটা গ্রুপ ডিপ্রাইভ না হয়, কোনো একটা গ্রুপ যাতে এক্সপ্লয়েটেড না হয়, কোনো একটা গ্রুপ যেন একটা ওভার পাওয়ার্ড না হয়, কোনো একটা গ্রুপ যাতে অন্যায্যভাবে একটা অথরিটির কি বলে ভিক্টিমাইজ না হয়। এই সমস্ত কারণে পলিটিক্স দরকার। পলিটিক্স নীতি নির্ধারণ করে, এবং এই নীতিটা কি? নীতিটা হলো গভর্নেন্সটা কিভাবে হবে, কোন গভর্নেন্স করলে আসলে কেউ এক্সপ্লয়েটেড হবে না, কোন গভর্নেন্স করলে আসলে কেউ সাপ্রেসড হবে না, ভিকটিম হবে না। সেই জন্য পলিটিক্স খুব দরকার। এখন পলিটিক্সের সঙ্গে কি বলে স্ট্র্যাটিফিকেশনের সম্পর্কটা কি, বা পলিটিক্স কিভাবে স্ট্র্যাটিফিকেশনকে রিলেটেড, আমি আগেই বলেছি। স্ট্র্যাটিফিকেশনও স্তর স্তর করে সোসাইটিতে মানুষ বিভক্ত। তাহলে এই স্ট্র্যাটিফিকেশন যেহেতু সোসাইটিতে অনিবার্য, নানা বিভক্তিতে বিভক্ত আমরা মানব সমাজ, তাহলে তাদের ভিতরে ব্যালেন্স থাকার জন্য, তাদের ভিতরে সম্পদের এক ধরনের বন্টন নিশ্চিত করার জন্য, তাদের ভিতরে সম্পর্ক স্থাপন করার জন্য আসলে পলিটিক্স দরকার। কারণ স্ট্র্যাটিফিকেশন সোসাইটিতে অনিবার্য। স্ট্র্যাটিফিকেশন যেহেতু আছে, তাহলে গ্রুপে গ্রুপে সংঘর্ষ হতে পারে, কনফ্লিক্ট হতে পারে, নানা রকমের ডিসএগ্রিমেন্ট হতে পারে। তাহলে এগুলোকে কে রিজলভ করবে? পলিটিক্স রিজলভ করবে। পলিটিক্স শুড কাম হিয়ার টু অ্যাড্রেস দিস প্রবলেম। এটা সব সময় থাকবে সোসাইটি, যতদিন সোসাইটি থাকবে ততদিন কনফ্লিক্ট থাকবে, যতদিন সোসাইটি থাকবে ততদিন কোঅপারেশন থাকবে, যতদিন সোসাইটি থাকবে ততদিন এগ্রিমেন্ট থাকবে, ডিসএগ্রিমেন্ট থাকবে। যখন ডিসএগ্রিমেন্ট হবে তখন পলিটিক্স এখানে ফাংশন করবে। ফাংশনটা কি? ব্যালেন্স করা, থিসিস, অ্যান্টিথিসিস, সিনথেসিস করা। সোসাইটিতে থিসিস থাকবে, এক ধরনের স্ট্যাবিলিটি থাকবে, একটা সময় সোসাইটিতে একটা অ্যান্টিথিসিস তৈরি হবে, একটা ডিভিসিভ শক্তি আসবে, একটা অপোজিশন আসবে, তখন আরেকটা শক্তি আসবে যাতে করে এই স্ট্যাবিলিটি এবং ডিভিসিভ যে ফোর্স, যে অপোজিশন, তাদের মধ্যে একটা সমন্বয় হবে, যার মাধ্যমে একটা সিনথেসিস তৈরি হবে সোসাইটিতে। আবার সোসাইটিতে স্ট্যাবিলিটি আসবে, আবার সোসাইটিতে ইকুইলিব্রিয়াম সিস্টেম। দ্যাট ইজ হাউ সোসাইটি রানস। সেই জন্য পলিটিক্স কিন্তু আমাদের অনিবার্যভাবে দরকার। কারণ সোসাইটিতে ডিসএগ্রিমেন্টকে অ্যাড্রেস করার জন্য, ইনইকুয়ালিটিকে অ্যাড্রেস করার জন্য, এক্সপ্লয়টেশনকে অ্যাড্রেস করার জন্য, ডিসএগ্রিমেন্টকে অ্যাড্রেস করার জন্য পলিটিক্স দরকার। কারণ আমাদের সোসাইটি স্ট্র্যাটিফাইড, সেই জন্যই স্ট্র্যাটিফিকেশনের সঙ্গে পলিটিক্সের সম্পর্ক রয়েছে। স্যার, আমার এরপরে আমি যে প্রশ্নটা আপনাকে করতে চাইবো সেটা হচ্ছে যে পলিটিক্স কি কোনোভাবে এই যে সোশ্যাল স্ট্র্যাটিফিকেশনের এই যে প্রসেসটা, এটাকে কি কোনোভাবে কি স্ট্রেনথেন করতে পেরেছে বলে আপনি মনে করেন? এই কোশ্চেনটা খুবই সিগনিফিকেন্ট কোশ্চেন আসলে। ডেফিনেটলি এটা কিন্তু আমাদেরকে, আমরা যদি মানে এটা অস্বীকার করি তাহলে মানে ঠিক হবে না। আসলেই পলিটিক্স কিন্তু আমাদের স্ট্র্যাটিফাইড সোসাইটিকে আরো ইন্টেন্সিফাই করে, নো ডাউট। কারণ পলিটিক্স যদিও কনফ্লিক্ট রেজলিউশনের একটা নন ভায়োলেন্ট ওয়ে, কিন্তু পলিটিক্সটা কিভাবে নির্ধারিত হয়? পলিটিক্স আমরা এক্সারসাইজ করে ক্ষমতায় যাই, আমরা অথরিটি অবটেইন করি, এবং সেই অথরিটি যখন আমরা অবটেইন করি তখন আমরা কিন্তু সব গ্রুপের সঙ্গে সুবিচার করি না। এটা সব গ্রুপের সঙ্গে সুবিচার করা সম্ভব হয় না, পৃথিবীর কোথাওই হয় না, ইভেন স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিতেও হয় না। কোনো না কোনো গ্রুপ দে ফিল ডিপ্রাইভ, ঠিক আছে? তাহলে এই যে আমরা যে পলিটিক্স, কোনো কোনো দেশে এরকম নিয়মই আছে যে পার্টি ক্ষমতায় আসছে, হ্যাভিং পাওয়ার,
ওকে, সেই পার্টি কিন্তু সবকিছু কন্ট্রোল করে, তাদের তাদের দ্বারা সমর্থক, সবকিছু তাদের জন্য অবাধিত। ইভেন ইউএস এর মতো জায়গায় যখনই ডেমোক্রেটরা ক্ষমতায় আসে তখন সব পজিশনগুলো ফিল আপ করা হয় ডেমোক্রেট দ্বারা। আবার যখন কনজারভেটিভরা কি বলে রিপাবলিকানরা কখন ক্ষমতায় আসে, রিপাবলিকানরা তখন আসলে ওই সব পজিশনগুলো ফিল আপ করে তাদের সমর্থক দ্বারা। হ্যাঁ, তার মানে এটা কি, এটাই তো প্রমাণ করে যে আসলে স্ট্র্যাটিফিকেশন কি বলে এটা এটা স্ট্রেনদেন করে, মানে পলিটিক্সটা স্ট্র্যাটিফিকেশনটা স্ট্রেনদেন করে। এটা ইফ ইউ লুক এট ইন্ডিয়া, ভারতবর্ষের দিকে লক্ষ্য করলে একই অবস্থা। যারা হ্যাভিং ইলেক্টেড অ্যান্ড এক্সারসাইজিং পাওয়ার, হ্যাভিং অথরিটি, তারা কি সব গ্রুপের জন্য সমান সুবিচার করতে পারে? নিশ্চয়ই করতে পারে না। সেই জন্য কোনো গ্রুপ তারা মনে করে যে এরা ধনীর সরকার, কেউ মনে করে এটা ধর্মীয় গোষ্ঠীর সরকার, কেউ মনে করে এটা তফসিলি জাতির সরকার, নানা ধরনের ব্যাপার। তাহলে একদিক থেকে কিন্তু পলিটিক্স অবশ্যই স্ট্র্যাটিফিকেশনকে ইন্টেন্সিফাই করে, আবার অন্যদিকে যখন কনফ্লিক্ট হয়, ডিসএগ্রিমেন্ট হয়, তখন কিন্তু এই পলিটিক্সকেই এক্সারসাইজ করে আমরা কিন্তু ডিসএগ্রিমেন্টটাকে অ্যাড্রেস করি। তখন আমরা সংসদে আইন করি, আইন করে এই ধরনের কনফ্লিক্টটাকে অ্যাড্রেস করার চেষ্টা করি। ঠিক আছে, তার মানেটা কি, পলিটিক্স কিন্তু শুধুমাত্র স্ট্র্যাটিফিকেশনকে ইন্টেন্সিফাই করে তা না, পলিটিক্স কিন্তু এক্সারসাইজ করা হয় যাতে কোনো গ্রুপ বঞ্চিত না হয়। সম্পদের যখন বন্টন হয় তখন যেন কোনো গ্রুপ সম্পূর্ণভাবে বঞ্চিত না হয়, অথবা একটা পার্টিকুলার গ্রুপ যেন ওভার পাওয়ার না করতে পারে আরেকটা গ্রুপের পরে, অথবা দুর্বল মনে করে নারী যাতে কোনোভাবেই সাপ্রেস না হয় সোসাইটিতে। এই ধরনের নানা আইন তৈরি করা হয়। এই আইনও কিন্তু এক ধরনের এক্সারসাইজ অফ পাওয়ার হুইচ হ্যাজ বিন গিভেন বাই পলিটিক্স। তাহলে পলিটিক্স, it does not only strengthen the stratification system in our society, it also resolves disagreement, conflicts, and other, conflicting areas existing in our society. দুটোই আছে। এটা যেমন সোসাইটিতে স্ট্র্যাটিফিকেশন, সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন, পলিটিক্স যেরকম সোশ্যাল স্ট্র্যাটিফিকেশনকে আরো ত্বরান্বিত করে, আরো স্টেন্সিফাই করে, আবার অন্যদিকে এই পলিটিক্সটা এক্সারসাইজ করেই আমরা নানা রকমের কনফ্লিক্ট, নানা ধরনের ডিসএগ্রিমেন্ট, নানা ধরনের এক্সপ্লয়টেশন, ডিপ্রাইভেশন আমরা সাধারণত অ্যাড্রেস করার চেষ্টা করি। স্যার, আমরা আমাদের আজকের এই অনুষ্ঠানের প্রায় শেষের দিকে চলে এসেছি। এখানে স্যার আমার একটা প্রশ্ন আপনার কাছে থাকবে, একদম সাধারণ ছাত্রছাত্রীদের কথা ভেবে। সেটা হচ্ছে যে এই আজকের যে বিষয়ে আমরা আলোচনা করলাম, এই বিষয়ের উপরে তারা কি ধরনের প্রশ্ন সম্মুখীন হতে পারে পরীক্ষাতে, আপনি যদি স্যার একটু বলেন। আসলে ঠিক আছে, এটা খুব ভালো বিষয়, কিন্তু আমি তো আসলে বাংলাদেশের মানুষ, আমি জানি না কি ধরনের কোশ্চেন আসে, কিন্তু আমাদের এই ধরনের কোর্স আছে। আমরা যে ধরনের কোশ্চেন সাধারণত করে থাকি যে হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই স্ট্র্যাটিফিকেশনটা, তুমি কি স্ট্র্যাটিফিকেশন, সামাজিক স্তরবিন্যাসটা কি, সামাজিক স্তরবিন্যাসটাকে আমরা মেজর কোন তত্ত্ব দিয়ে বিশ্লেষণ ভালো করতে পারি। Okay, what are the fundamental theories through which we can explain social stratification in our society? এই ধরনের আমরা কোশ্চেন করি। What are the functions and characteristics of social stratification? এটা আমরা করি। How can you relate politics to stratification, or how can you relate stratification to politics, or show the mutual relationship between politics and stratification with examples, okay, and show the functions of politics also. It is functions আমি আলোচনা করি নাই, কিন্তু আমি আলোচনা না করলেও, ডাইরেক্টলি আলোচনা না করলেও ইনডাইরেক্টলি আমি বলে ফেলেছি যে পলিটিক্স আসলে কি করে, কি ফাংশন। তাহলে পলিটিক্সের ফাংশনটা কি, স্ট্র্যাটিফিকেশনের ফাংশনটা কি, স্ট্র্যাটিফিকেশন এবং পলিটিক্স হাউ দে আর রিলেটেড টু ইচ আদার। ওকে, এই ধরনের কোশ্চেনই আমরা সাধারণত করে থাকি, এই ধরনের কোশ্চেন করে থাকি। স্যার, আমার শেষ প্রশ্ন আপনার কাছে যেটা থাকবে সেটা হচ্ছে যে এই বিষয়ের উপরে ছাত্রছাত্রীরা আরো কোন কোন বই তারা পড়তে পারে, আপনি স্যার যদি কয়েকটা বইয়ের নাম যদি আপনি উল্লেখ করেন। আচ্ছা, বই অনেক বই আছে, এগুলো তো একদম বেসিক জিনিস, একদম পলিটিক্যাল সায়েন্স বা আমাদের সোশ্যাল সায়েন্স। আমি পলিটিক্যাল সায়েন্স না, আমি তো সোশ্যোলজি, সোশ্যাল ওয়ার্ক এগুলোতে লেখাপড়া করেছি, ছাত্র আমি এগুলিরই। কিন্তু এগুলোর এত বই আছে তার মানে ইয়ত্তা নাই। কিন্তু কতগুলো বই আমি দু একটা ফান্ডামেন্টাল বইয়ের কথা বলি যেগুলো ছাত্রছাত্রীদের জন্য একটু ইজি হবে পড়তে। যেমন একটা বই আছে, খুব ভালো বই, আপনারা দেখতে পারেন, এই বইটা দারুণভাবে হেল্প করতে পারে। বইটার নাম হচ্ছে সোশিওলজি। এটা লিখছেন হচ্ছে অ্যান্থনি গিডেন্স।
আপনারা হয়তো অনেকে নাম জানেন, অ্যান্থনি গিডেন্স, এবং এটা পাবলিশ করেছে পলিটি প্রেস। বইটার নাম হচ্ছে সোশিওলজি। ওকে, রাইটারের নাম হচ্ছে অ্যান্থনি গিডেন্স। উনি ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে পড়ান, এখন উনি কিন্তু লিভিং সোশিওলজিস্ট, খুব নাম করছেন, অনেক নাম করছেন সারা পৃথিবীব্যাপী, এবং অনেক ভালো ভালো পাবলিকেশন আছে ওনার, অনেক ভালো ভালো বইও আছে। এই বইটা দুর্দান্ত হেল্প করতে পারে আপনাদের। সোশিওলজি রিটেন বাই অ্যান্থনি গিডেন্স, এটা 1994 সালে, এখন আরো এর পরে অনেক এডিশন এসছে, পলিটি প্রেস থেকে পাবলিশ। আরেকটা ইন্ডিয়ান বই আছে একটা, যেটাকে আমরা বলি, বইটার নাম সোশিওলজি, এর সঙ্গে আরো কিছু আছে, বেসিক নামটা হলো সোশিওলজি, রিটেন বাই CN শঙ্কর রাও। খুব ইজি ল্যাঙ্গুয়েজে লেখা, ইন্ডিয়ান একজন সোশিওলজিস্ট, CN শঙ্কর রাও, উনি এই বইটা লিখেছেন। বইটার নাম সোশিওলজি, এর সাথে কিছু আছে। আর এই বইটা পাবলিশ করেছে সি সাদ অ্যান্ড কোম্পানি, নিউ দিল্লি। এটা পাবলিশ হয়েছে 2007 সালে। এই বইটাও খুবই ভালো একটা বই, মানে খুব ইজি লেখা একটা বই। আর একটা বই আছে RK পুথি, RK পুথির এক বইটার নাম হচ্ছে দি পলিটিক্যাল থিওরি। এই বইটাও আসলে ইন্ডিয়ান একজন রাইটারের লেখা, ওনার নাম, পুরো নাম হচ্ছে সম্ভবত রামকৃষ্ণ পুথি। এই বইটা টাইটেলটা দি পলিটিক্যাল থিওরি, এটা হচ্ছে ডেলি স্বরূপ অ্যান্ড সন্স এরা পাবলিশ করেছে। স্বরূপ অ্যান্ড সন্স ডেলি থেকে এটা পাবলিশ হয়েছে। আরেকটা বই আছে, এই বইটা কিন্তু একটা এডিটেড বই, আমি এই বইটা বলতে চাই, কারণ এই বইটাও খুব ভালো বই, কারণ অনেকগুলো আর্টিকেল এখানে আছে, আপনারা দেখতে পারেন এই বইটা। এটা লিখেছেন মাইকেল এল মর্গান। মাইকেল এল মর্গান, বইটার নাম হচ্ছে ক্লাসিক্স অফ মোরাল অ্যান্ড পলিটিক্যাল থিওরি। ক্লাসিক্স অফ মোরাল অ্যান্ড পলিটিক্যাল থিওরি, এটা হচ্ছে 15th এডিশন। বইটা খুব চলে, কিন্তু আমাদের দেশেও প্রচন্ড চলে। এটা হচ্ছে 2011 সালে বেরিয়েছে USA থেকে। পাবলিশারের নাম হলো হ্যাকেট পাবলিশিং কোম্পানি লিমিটেড। হ্যাকেট পাবলিশিং কোম্পানি লিমিটেড, এটাও খুব একটা ভালো বই। আর একটা বইয়ের নাম বলবো, এই বইটাও সহজ বই, খুব সহজ, অ্যাভেলেবল। এটা হচ্ছে মডার্ন পলিটিক্যাল থিওরি, এটা লিখছেন SP ভার্মা। এটা পাবলিশ হয়েছে 2008 সালে। এটা পাবলিশ করেছে বিকাশ পাবলিশিং হাউস প্রাইভেট লিমিটেড, নিউ দিল্লি। এই বইটাও ভালো, খুব ইজি ল্যাঙ্গুয়েজে লেখা। থ্যাংক ইউ স্যার, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য। আমাদের যারা এই ইউটিউব চ্যানেল বেঙ্গল ইনস্টিটিউট অফ পলিটিক্যাল স্টাডিজে দেখছেন, আমি সবাইকে বলবো যে আপনারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে লাইক করুন, আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানান, এবং অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটিকে। আমরা আগামী দিনে আরো অন্যান্য বিষয় নিয়ে রাষ্ট্রবিজ্ঞানের আমরা অবশ্যই আপনাদের সামনে আমরা সেই বিষয়গুলোকে নিয়ে আমরা হাজির হব। আজকের আমাদের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। আবারও স্যারকে অসংখ্য ধন্যবাদ। আমরা আজকের অনুষ্ঠান এখানে তাহলে শেষ করলাম। আপনাদের সবাইকে ধন্যবাদ, নমস্কার।